ভাওয়াইয়া গানের স্বভাবকবি শ্যামাপদ বর্মন। শ্যামাপদ বর্মনের লেখা ভাওয়াইয়া গান শিল্প মাধুর্যে পূর্ণ। গ্রামীণ শ্রমজীবী নরনারীর জীবন জীবিকা, প্রকৃতি পরিবেশ, ইতিহাস ঐতিহ্য, উৎসব পার্বণ, আচার আচরণ, শ্রেণী বৈষম্য ও বঞ্চনার কথা নিপুণ হাতে তিনি প্রকাশ করেছেন তার ভাওয়াইয়ার কথা ও সুরের মূর্ছনায়। ভাওয়াইয়া গানসহ বিভিন্ন ধরনের গান রচনার পাশাপাশি কিছু রাগাশ্রিত গানও রচনা করেছেন তিনি। গানের পাশাপাশি তিনি লিখেছেন কবিতা, প্রবন্ধ, ছোট গল্প, নাটক এবং উপন্যাস। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের প্রোগ্রাম স্ক্রিনিং কমিটি এবং অডিশন বোর্ডের সদস্য প্রয়াত শ্যামাপদ বর্মনকে নিয়ে আজকের আয়োজন। কবিরত্ন শ্যামাপদ বর্মন ভাওয়াইয়া সঙ্গীত জগতের একজন স্বীকৃত গীতিকার। ভারতবর্ষের আকাশবাণী শিলিগুড়ি একমাত্র ভাওয়াইয়া ফিল্ড থেকে উঠে আসা গীতিকার। লোকসঙ্গীতের অন্যান্য গীতিকার অনেকেই রয়েছেন, কিন্তু ভাওয়াইয়া আঙ্গিক থেকে উঠে আসা আকাশবাণী শিলিগুড়ির প্রথম সার্থক গীতিকার কবিরত্ন শ্যামাপদ বর্মন। ভাওয়াইয়া সঙ্গীতের পাশাপাশি বাংলা কবিতা, লোকসংস্কৃতি বিষয়ক প্রবন্ধ এবং দীর্ঘদিন সাহিত্য সংস্কৃতির অঙ্গনে তিনি যে সাধনা করে গেছেন অতুলনীয়। কোচবিহার জেলার জামালদহে তার জীবনের একটা বড় অংশ অতিবাহিত হয়েছে। যদিও তার জন্ম বাংলাদেশে, পরবর্তীকালে দেশভাগের স্মৃতি নিয়ে তিনি ভারতবর্ষে চলে এসেছেন। ভাওয়াইয়া গানের স্বভাবকবি শ্যামাপদ বর্মনের জন্ম ইংরেজি 1930 সালের 26শে জানুয়ারি বা 1337 বঙ্গাব্দের মাঘ মাসের 12 তারিখ অবিভক্ত বাংলাদেশের বৃহত্তর রংপুর জেলার পাটগ্রামের জগৎবের গ্রামে। বর্তমানে পাটগ্রাম বাংলাদেশের লালমনিরহাট জেলার অন্তর্গত। তার ঠাকুরদাদা শিবপ্রসাদ বর্মন ছিলেন যাত্রা গানের ওস্তাদ। জোদ্দার পরিবারের সন্তান কাদম্বরী দেবী ছিলেন শ্যামাপদ বর্মনের মা। বাবা কালীকান্ত ছিলেন একজন সুকণ্ঠ গায়ক। শুধু তাই নয়, কালীকান্ত বর্মন বাজাতে পারতেন তবলা, খোল, হারমোনিয়াম সহ নানা রকমের বাদ্যযন্ত্র। ওস্তাদ হিসেবেও এলাকায় কালীকান্ত বর্মনের পরিচিতি ছিল। তাই শ্যামাপদ বর্মনের সঙ্গীত শিক্ষার প্রথম গুরু ছিলেন তার পিতাই। তবে গ্রামাফোন রেকর্ডের কল্যাণে সঙ্গীতে তার মানসগুরু ছিলেন ভাওয়াইয়া সঙ্গীত ভুবনের কিংবদন্তি পুরুষ আব্বাস উদ্দিন। 4 ভাই ও 2 বোনের মধ্যে শ্যামাপদ ছিলেন সবার বড়। আকাশবাণীর শিল্পী বরদাপ্রসাদ বর্মন শ্যামাপদ বর্মনের আপন ছোট ভাই। আমি পিতৃদেবের মুখে শুনেছি কবিরত্ন শ্যামাপদ বর্মন ক্লাস 4-এ পাঠ্য অবস্থায় কবিতা লেখেন, রচনা করেন, গানও লেখেন, রচনা করেন। মাঝে মাঝে স্কুল থেকে এসে বিকেলবেলা টুংটাং করে দোতরা বাজাইতো, হারমোনিয়াম বাজাইতো। কারণ আমার পরম পিতৃদেব উনি ছিলেন বড় একজন ওস্তাদ এবং সুকণ্ঠ গায়ক। সব যন্ত্রই আমাদের বাড়িতে ছিল, যেমন হারমোনিয়াম, তবলা, দোতরা। তো মাঝে মাঝে বসে বসে উনি ওগুলো রেওয়াজ করেন। তো বাবা একদিন দেখলো যে ও তো বেশ সুন্দর, গানেও তার ইচ্ছা আছে। তো বাবা তখন থেকে আর কিছু বলেনি। মাঝে মাঝে বাবা সন্ধ্যাবেলা ধরে বসে, তো সে বাবার হাতেই তার সঙ্গীত শিক্ষা। সঙ্গীতের কোনো গুরু ছিল না তার। তার অন্য 2 ভাই হলেন অনিল চন্দ্র বর্মন এবং কিশোরী মোহন বর্মন। শ্যামাপদ বর্মনের বোনেদের নাম ললিতা রায় ডাকুয়া এবং পূর্ণিমা রায়। সানামাসিয়া দেওয়ার ঝরি ও ঝরি টিপিস টাপার পরে, হাউসের বন্ধু নাই আসিল মোর মনটা কেমন করে রে, হায় হায় নিদয়ার বন্ধু রে। অবিভক্ত বাংলাদেশে ঢাকা বেতারের উদ্যোগে আয়োজিত পূর্ববঙ্গ পল্লীগীতি উৎসবে সঙ্গীত পরিবেশন করে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। এরপরই তিনি গ্রাম ছেড়ে চলে আসেন রংপুর শহরে। রংপুর শহরের শালবন এলাকার উমেশচন্দ্র সিংহের একমাত্র কন্যা কনকলতা দেবীর সঙ্গে শ্যামাপদ বর্মন বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইংরেজি 1958 সালের 14ই আগস্ট বা 1364 বঙ্গাব্দের 29শে শ্রাবণ। বিবাহের পর শ্যামাপদ বর্মন রংপুর শহরেই স্থায়ী হন এবং রংপুর জেলা লাইব্রেরির গ্রন্থাগারিক হিসেবে চাকরিতে যোগ দেন। পরে নিজস্ব সঙ্গীত প্রতিভার গুণে
রংপুর জুনিয়র ট্রেনিং কলেজের সঙ্গীত বিভাগে শিক্ষক হিসেবেও চাকরি করেছিলেন। এ সময় তিনি রংপুরের ওই সময়ের সাহিত্যিক, নাট্যকার নুরুল ইসলাম, অধ্যাপক মুফাক্খারুল ইসলাম, অধ্যাপক আবু তালিব, অধ্যাপক গোলাম রসুল, অধ্যক্ষ এম সিরাজুল হক, মোহাম্মদ সুলতান, কবি শেখর, কবি নুরুল ইসলাম কাব্য বিনোদ, প্রখ্যাত শিল্পী হরলাল রায়, প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী KSM আশরাফুজ্জামান সাজু, কবি আব্দুল খালেক, সেতারবাদক নবদ্বীপ লাহিড়ী, সুফি মোতাহার হোসেন সহ বহু কবি সাহিত্যিক শিল্পীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন। পাটগ্রামের তারকনাথ উচ্চ বিদ্যালয়ের এক সময়ের ছাত্র শ্যামাপদ বর্মন এ সময় সাহিত্য ও সঙ্গীতের মধ্যে ডুবে থাকেন গভীরভাবে। এ কারণে শ্যামাপদ বর্মন তার শ্বশুরবাড়িতে অপ্রিয় হয়ে ওঠেন। তাই রাগ করেই চাকরি ছেড়ে দিয়ে আবার নিজের গ্রামে একাকী ফিরে গিয়ে স্থানীয় স্কুলে শিক্ষকতার সঙ্গে যুক্ত হন। কবিরত্ন শ্যামাপদ বর্মনের কথা বলতে গেলে এক কথায় বলতে হয়, তিনি ছিলেন উত্তরের সঙ্গীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র। তিনি যে শুধু ভাওয়াইয়া লিখে গেছেন তা নয়, শাস্ত্রীয় সঙ্গীতেও তার অমূল্য অবদান রয়েছে। আগে তিনি শাস্ত্রীয় সঙ্গীতই চর্চা করতেন, পরবর্তীকালে তিনি শাস্ত্রীয় বৃত্ত থেকে লোকবৃত্তে চলে এলেন। যখন বুঝলেন লোকসঙ্গীত, বিশেষত উত্তরের ভাওয়াইয়া তো আমাদের প্রাণ ভোমরা, এবং 80-র দশকে এটাকে কেন্দ্র করে একটা ব্যাপক গণজাগরণ তৈরি হলো, এবং যারা করলেন সংগঠক হিসাবে অনেকেই ছিলেন, কিন্তু যখন ভাওয়াইয়ার ফর্মাল এডুকেশন দেওয়ার ব্যাপারে যে সমস্ত কাজ করণীয়, যেমন সিলেবাস করা, সিলেবাসের মধ্যে কি কি থাকবে, তার অভিমুখ কি হবে, সমস্তটাই কিন্তু শ্যামাপদ বর্মন করে গিয়েছিলেন সেই সময়। এবং পরবর্তীকালে ভাওয়াইয়া পর্ষদ আত্মপ্রকাশ করে এবং রীতিমতো ভাওয়াইয়ার কোর্স চালু হয়, 5 বছরের কোর্স। সেই সময় হতো ভাওয়াইয়া সম্মেলন, সে এক বিশাল ব্যাপার, ঘনঘটা করে হতো। মধ্যমণি হয়ে থাকতেন ওই শ্যামাপদ বর্মন। শ্যামাপদ বর্মনের সন্তান সম্ভবা স্ত্রী কনকলতা দেবী বাবার বাড়িতে এ সময় সন্তান প্রসবের সময় মারা যান। সময়টা তখন 1368 বঙ্গাব্দের 10ই চৈত্র। বিবাহের মাত্র 4 বছর পার হতে না হতেই স্ত্রীর মৃত্যুর সংবাদে শ্যামাপদ বর্মন আরও একা হয়ে পড়েন। ততদিনে অবশ্য তিনি 3 বছরের এক কন্যা সবিতা বর্মন ও 1.5 বছরের এক পুত্র দুলাল বর্মনের জনক হয়েছিলেন। মাতৃহারা 2 ভাই বোন নানা বাড়িতেই থেকে যায়। এর 2 বছর পর 1370 বঙ্গাব্দের 23শে ফাল্গুন মায়ের অনুরোধে দ্বিতীয়বার শশীবালা বর্মনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শ্যামাপদ ও শশীবালা বর্মনের কেবলমাত্র 5 কন্যা: স্বপ্না বর্মন, অঞ্জনা বর্মন, রত্না বর্মন, আলপনা বর্মন এবং অর্চনা বর্মন। মুই চাংলামান্ডা আসিয়া সাহিত্য সংস্কৃতির মানুষগুলোর যখন খোঁজখবর করিতাম, তখন প্রথম যে নামটা সবাই মুখ করলে সেটা হলো কবিরত্ন শ্যামাপদ বর্মন। 2 দিন পরে আমার বাড়ি গেল, যা দেখুন যে গানের মাস্টার তা নয়, ছবির মাস্টার, সাহিত্যেরও মাস্টার। শ্যামাপদ বর্মন মানসিকভাবে এমন বিপন্ন অবস্থাতেও চালিয়ে যান তার সাহিত্য এবং সঙ্গীতের সাধনা। তার কণ্ঠসুধা সঙ্গীতপিয়াসী অগণিত মানুষের অন্তর ছুঁয়ে যায়। 1962 সালে ঢাকা বেতারে অডিশন দিয়ে বেতারের নিয়মিত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। পরে রাজশাহী বেতারেও তিনি নিয়মিত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেছেন। তোর জ্বালা কি বিষম জ্বালা রে, আরে ও চ্যাংরা আর তো প্রাণে বাঁচিম না, আরে তুই কোরাল মগ ঘরের বাহিরা, বাড়ির আগত গরু বান্দি বাড়ির ঘন পাহাড়, ওরে আলে ছলে ময়ূরী খুলি তুলং শাক, চ্যাংরা রে চ্যাংরা আর তো প্রাণে বাঁচিম না, আরে তুই কোরাল মগ ঘরের বাহিরা। শ্যামাপদ বর্মন তৎকালীন পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশ ছেড়ে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ভোটপট্টিতে আবাস গড়েন 1964 সালে। সেখানে প্রায় 1 যুগ কাটিয়ে 1982 সালে স্থায়ী হন জামালদহে।
সাহিত্য ও সঙ্গীত সাধনার পাশাপাশি 1966 সালে আকাশবাণীর কার্শিয়াং বেতারে নিয়মিত শিল্পী হিসেবে যোগ দেন। পরে আকাশবাণীর শিলিগুড়ি কেন্দ্রেও সঙ্গীত পরিবেশন করেছেন। শ্যামাপদ বর্মন আকাশবাণী কেন্দ্রে গীতিকার হিসেবে অনুমোদন লাভ করেন 1978 সালে। তার রচিত গানগুলো এখনও আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশিত হয়। 1993 সালে পশ্চিমবঙ্গ সরকারের ভাওয়াইয়া কথা ও সুর গবেষণা প্রকল্পে কাজ করি। তখন এই প্রকল্পের ডাইরেক্টর ছিল তখনকার অর্থ সচিব শুভবিলাস বর্মা। ওনার নির্দেশে বিভিন্ন জায়গায় গবেষণার কাজে যাই এবং আমাকে পাঠানো হয় জামালদা শ্যামাপ্রসাদ বর্মনের বাড়িতে। আমি শ্যামাপ্রসাদ বর্মনের বাড়িতে যাই এবং ওখানটায় ওনার সাথে দেখা করি। ওনার বাড়িতে এক রাত্রে আমি ছিলাম। তারপরে গান বাজনা হলো, ওনার মেয়েরাও গান বাজনা করলো। কয়েকখানি গান উনি আমাকে আমার খাতায় লিখেও দিয়েছিলেন। ওনার গানগুলো আমি রেকর্ড করেছিলাম। করার পর তথ্য সংস্কৃতি বিভাগে শুভবিলাস বাবুর কাছে আমি জমাও দিয়েছি। 1988 সালে তিনি আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের প্রোগ্রাম স্ক্রিনিং কমিটির সদস্য এবং 1990 সালে অডিশন বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছিলেন। শ্যামাপদ বর্মন কবি হিসেবেও সুপরিচিত ছিলেন, পেয়েছিলেন কবিরত্ন উপাধিও। বাংলা 1352 সালে প্রাইমারি স্কুলে 4th শ্রেণীতে অধ্যয়নকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। এতে উৎসাহ অনুপ্রেরণা পেয়েছিলেন শিক্ষাগুরু সুরেন্দ্রনাথ রায় আসোয়ারের কাছ থেকে। তার প্রথম লেখা কবিতা নিশীথ রাতে। তৎকালীন পাটগ্রাম হাই স্কুলে 10ম শ্রেণীতে অধ্যয়নের সময় 1360 বঙ্গাব্দের আশ্বিন মাসের 15 তারিখ কলকাতার ওই সময়ের বিখ্যাত পত্রিকা সাপ্তাহিক মোহাম্মদীতে তার লেখা শরৎ নামে একটি কবিতা প্রকাশিত হয়। এটি পত্রিকায় প্রকাশিত তার প্রথম কবিতা। নরজ পত্রিকাতে নিয়মিত লিখতেন। দারিদ্র্যের নির্মম কষাঘাতে তার প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন মাঝপথেই থেমে যায়। এই সময় তিনি কিছুকাল তহসিলদারের চাকরি করেন একজন মারোয়ারি জোতদারের সেরেস্তায়। তবে পরবর্তীতে কুড়িগ্রাম হোমিও কলেজে ভর্তি হয়ে 1958 সালে HMB সম্পন্ন করেছিলেন। শ্যামাপদ বর্মন জীবিকার তাগিদে নিজ গ্রামের স্কুলে শিক্ষকতার পাশাপাশি হোমিও চিকিৎসক হিসেবে কাজ করেন। তবে সাহিত্য চর্চা এবং সঙ্গীতে নিজেকে সমর্পণ করে হোমিও চিকিৎসা পেশা ছেড়ে দেন। দৈনিক আজাদ, দৈনিক ইত্তেফাক সহ বিভিন্ন সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকায় তার লেখা নিয়মিত প্রকাশিত হয়েছে সেই সময়। কলকাতার মৌচাক, রামধনু, জাগরী, শিশুতীর্থ, ঝিলিমিলি, সমতট, কলরব ছাড়াও পশ্চিমবঙ্গের উত্তর জনপদের পত্রিকাগুলোতে তার অনেক লেখা প্রকাশিত হয়েছে। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তৎকালীন বিখ্যাত গৌরবঙ্গ সাহিত্য পরিষদ থেকে 1959 সালে শ্যামাপদ বর্মন কবিরত্ন উপাধি অর্জন করেন। গৌরবঙ্গ সাহিত্য পরিষদের ওই আয়োজনে সেদিন সভাপতিত্ব করেছিলেন কবি গোলাম মোস্তফা। ভাওয়াইয়া পর্ষদের প্রথম সিলেবাসও তৈরি করেন তিনি। এই সিলেবাসের ব্যাপ্তি বিশাল। এতে রয়েছে হিন্দুস্তানি রাগ সঙ্গীত থেকে বিভিন্ন অঞ্চলের লোকসঙ্গীত এবং তার সঙ্গে অবশ্যই আছে ভাওয়াইয়া।
তাই উত্তরবঙ্গের লোকসংস্কৃতিতেও বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 1993 সালের 5ই নভেম্বর কলকাতার রবীন্দ্র সদনে শ্যামাপদ বর্মনকে সম্বর্ধনা জ্ঞাপন করে আব্বাস উদ্দিন স্মরণ সমিতি। কবিরত্ন শ্যামাপদ বর্মন ভাওয়াইয়া সঙ্গীত জগতের একটি অবিস্মরণীয় নাম। আমি তার কন্যা। একজন ঈশ্বর প্রদত্ত প্রতিভা সম্পন্ন মানুষ বলতে যা বোঝায় তিনি তাই ছিলেন। পিতা হিসাবে তাকে আমরা পেয়েছি অত্যন্ত স্নেহপ্রবণ একজন মানুষ হিসাবে, অতিথি পরায়ণ, স্নেহবৎসল মানুষ হিসাবে। তিনি মানুষকে খুব ভালোবাসতেন। সাহিত্য অনুরাগী হলে তো কোনো কথাই নেই, তিনি সারাদিন সারাক্ষণ তাদের সঙ্গে কাটিয়ে দিতে পারতেন। তার হাতের থেকে কখনো কলম পড়েনি, তিনি কিছু না কিছু লিখেই চলেছেন। ভাওয়াইয়া সঙ্গীত শুধু নয়, লোকসাহিত্যের বিভিন্ন ধারায়ও তিনি লিখেছেন এবং যে সাহিত্যের অন্যান্য শাখা সেগুলোতেও তিনি অবাধ বিচরণ করেছেন। গানের কথা যদি বলি, অসংখ্য ভাওয়াইয়া গান লিখেছেন, গীতি আলেখ্য লিখেছেন। তার মধ্যে মৈশাল বন্ধু, সিন্ধুমতি, নয়া ধানের রাগ এগুলো তো আছেই। আরো এই মুহূর্তে এতগুলো নাম বলা সম্ভব নয়, কিন্তু মৈশাল বন্ধু ছিল অত্যন্ত জনপ্রিয়, যেটা আকাশবাণী থেকেও প্রচারিত হতো এবং এখনো হয়তো হয়। সেই মৈশাল বন্ধু জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল। সেই জনপ্রিয়তার নিরিখে অনেকেই সেই মৈশাল বন্ধুর নকল করে প্রচুর মৈশাল বন্ধু লিখেছিলেন। সঙ্গীত ছাড়াও যে গুণগুলো তার ছিল সেইগুলো হলে তিনি হাতের কাজ জানতেন, অনেক হাতের কাজ জানতেন। সেগুলোর মধ্যে যেমন মাটির জিনিস তৈরি করা, কাঠের জিনিস তৈরি করা, তিনি যে কলমটা দিয়ে লিখতেন কিংবা যে কালি দিয়ে লিখতেন সেগুলোও তিনি অনেক সময় নিজেই তৈরি করে নিতেন। তারপরে ধরুন ছবি আঁকা, অসাধারণ ছবি আঁকতেন, হাতের লেখা, একদম ছাপার অক্ষর। সেই অক্ষর আর ছাপার অক্ষরের মধ্যে কোনো পার্থক্য ছিল না। উদার একজন মানুষ, তার কাছে জাতি ধর্ম এসবের কোনো মূল্য ছিল না, শুধু মানুষ, এমনই মানুষ ছিলেন তিনি। পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন বনমন্ত্রী যোগেশচন্দ্র বর্মনের উদ্যোগে তথ্য ও সংস্কৃতি বিভাগের লোকসংস্কৃতি কেন্দ্র থেকে তার লেখা ভাওয়াইয়া গীতি সংগ্রহ ও স্বরলিপি গ্রন্থ প্রকাশ করে শ্যামাপদ বর্মনকে সম্মানিত করা হয়। রাজবংশী ভাষার কাব্যকাহিনী সুজন সোনার ঘাট গ্রন্থের জন্য তিনি রায়ডাক সাহিত্য পুরস্কার লাভ করেন 1998 সালে। 2003 খ্রিস্টাব্দের 12 মার্চ বা বাংলা 1409 সালের 27 ফাল্গুন শ্যামাপদ বর্মন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কবিরত্ন শ্যামাপদ বর্মন সত্যিই কবিরত্ন, যার কবিত্বের মধ্য দিয়ে ভাওয়াইয়া সঙ্গীত উত্তরবঙ্গের সাহিত্য সংস্কৃতি চর্চা একটি ভিন্ন মাত্রা নিয়েছে। কবিরত্নকে আমরা শ্রদ্ধা জানাই, তার সৃষ্টিশীল, তার সুন্দর হাতের লেখা, সুন্দর কবিতা, বাংলা এবং রাজবংশী ভাষায় ভাওয়াইয়া গানের বিচিত্র সমাহার উপহার দিয়েছেন তিনি। তার প্রতি আবারও শ্রদ্ধা জানাই।